শহরের পুরনো অংশে, যেখানে সন্ধ্যা নামতেই হলুদ বাতির আলো গলিগুলোকে কোনো এক বিষাদগ্রস্ত গল্পের মতো করে তোলে, সেখান থেকেই এই গল্পের শুরু। এই গল্প অনন্যা আর রাঘবের, এমন এক সম্পর্কের যা একসময় স্বপ্নে ভরা ছিল, আর তারপর সময়ের আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়। অনন্যা একসময় খুব সাধারণ মেয়ে ছিল, চোখে বিশ্বাস, কণ্ঠে নম্রতা আর হৃদয়ে সংসার বাঁধার স্বপ্ন। রাঘব সেই সময় এক উঠতি ব্যবসায়ী ছিল, তীক্ষ্ণ বুদ্ধি, বড় বড় কথা আর বড় ভবিষ্যৎ। দুজনের বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল। শহর বলেছিল পারফেক্ট কাপল, কিন্তু পারফেক্ট গল্প বেশিদিন পারফেক্ট থাকে না। বিয়ের কয়েক মাস পরেই রাঘবের আসল রূপ সামনে আসতে শুরু করল। ব্যবসার নামে রাতবিরেতে বাইরে থাকা, ফোনে রহস্যময় সব কল, আর অনন্যার প্রশ্নে বিরক্তি। তুমি বোঝো না কেন, বড়লোকদের জীবন এমনই হয়। রাঘব প্রায়ই এই কথা বলে কথা শেষ করে দিত। ধীরে ধীরে কথা খোঁচায় পরিণত হল, খোঁচা অপমানে, আর অপমান ভয়ে। অনন্যা চুপ থাকতে শুরু করল, সংসার বাঁচানোর চেষ্টায়। কিন্তু এক রাতে সব বদলে গেল। সেই রাতে রাঘব খুব রেগেছিল। ব্যবসায় কোনো এক ডিল নিয়ে ঝামেলা হয়েছিল। অনন্যা শুধু এটুকুই বলেছিল, যদি সত্যিই সমস্যা থাকে তবে আমার সাথে কথা বলো। ব্যাস, এই বাক্যটাই আগুন হয়ে গেল। সেই রাতে অনন্যা প্রথমবারের মতো বুঝতে পারল যে সে যে ঘর বাঁচানোর চেষ্টা করছিল তা আসলে কোনো ঘরই ছিল না, ছিল এক কারাগার। পরদিন সে বাপের বাড়ি চলে গেল। কয়েক সপ্তাহ পর তালাকের কাগজ এলো। 7 বছর আগে এক সাধারণ নারী শুধু তার বিয়েই নয়, নিজের পরিচয়ও হারিয়েছিল। তালাকের পরের সময়টা অনন্যার জন্য সহজ ছিল না। সমাজের প্রশ্ন, আত্মীয়দের ফিসফিসানি। ভালো বউ হলে সংসার টিকে যেত, নিশ্চয়ই ওর মধ্যেই কোনো কমতি ছিল। কিন্তু অনন্যা কোনো জবাব দেয়নি। সে শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল, এখন আর সে দুর্বল থাকবে না। সেই বছরই সে পুলিশের পরীক্ষার প্রস্তুতি শুরু করল। ভোর 4টে ওঠা, দৌড়নো, বইয়ের মধ্যে ডুবে থাকা। ঘামের প্রতিটা ফোঁটায় একটাই স্বপ্ন ছিল, নিজের ওপর বিশ্বাস। প্রথম প্রচেষ্টা ব্যর্থ, দ্বিতীয়টা একটু ভালো, তৃতীয়বার তালিকায় নাম। যখন ট্রেনিং শেষ হল আর কাঁধে তারার ব্যাজ উঠল, তখন অনন্যার মায়ের চোখে জল ছিল। আমার মেয়ে অফিসার হয়েছে, তিনি ফিসফিস করে বললেন। বছর পেরিয়ে গেল, অনন্যা আর কখনো পিছনে ফিরে তাকায়নি। আর রাঘবের ভাগ্য তখন তুঙ্গে। একের পর এক কোম্পানি, রিয়েল এস্টেট, বিদেশে বিনিয়োগ। শহর তাকে চিনত কোটিপতি রাঘব মালহোত্রা হিসেবে। কিন্তু শহর এটা জানত না যে রাঘবের এই সম্পত্তির ভিত্তি কতটা গভীর দলদলে গেঁথেছিল। 7 বছর পর শহরের পুলিশ হেডকোয়ার্টারে সেদিন বেশ তোলপাড় ছিল। একটা বড় অপারেশনের প্রস্তুতি চলছিল, হাই প্রোফাইল অ্যারেস্ট। কনফারেন্স রুমে যখন টেবিলের ওপর ফাইল রাখা হলো, অনন্যার নজর আটকে গেল নামের ওপর, রাঘব মালহোত্রা। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। সেই একই নাম, সেই একই লোক যে একসময় তাকে দুর্বল ভেবেছিল। অনন্যা ফাইল খুলল, মানি লন্ড্রিং, জমি কেলেঙ্কারি, আন্ডারওয়ার্ল্ড কানেকশন। ম্যাম, এই কেসটা খুব সংবেদনশীল, এক জুনিয়র অফিসার বলল। উপর মহলের চাপও আছে। অনন্যা গভীর শ্বাস নিল। কণ্ঠ শান্ত ছিল, কিন্তু চোখে ছিল আগুন। আইনের ঊর্ধ্বে কেউ বড় নয়, অপারেশন আজই হবে। সন্ধ্যা হতে না হতেই শহরে খবর ছড়িয়ে পড়ল, পুলিশ কোনো বড় রাঘব বোয়ালের গায়ে হাত দিতে যাচ্ছে। আর যখন পুলিশের গাড়িগুলো রাঘবের আলিশান কোঠির সামনে থামল, তখন রাঘবের কোনো ধারণাই ছিল না যে কার হাতে তার ভাগ্যের হাতকড়া রয়েছে। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা, সোজা দৃষ্টি, কাঁধে তারার ব্যাজ। ডিএসপি অনন্যা। রাঘবের মুখের রং উড়ে গেল। তুমি? তার গলা খেপে উঠল। অনন্যা শুধু এইটুকুই বলল, রাঘব মালহোত্রা, আপনি গ্রেফতার। সেই মুহূর্তে শুধু রাঘব নয়, পুরো শহর ভয় পেয়ে গেল। কিন্তু সেই ভয়ের আগে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যেখানে শুধু রাঘবের দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। যেই রাঘব একসময় আদালতে উকিলদের কিনে নিত, যেই রাঘবের এক ফোনে অফিসারদের বদলি হয়ে যেত, আজ তার সামনেই দাঁড়িয়েছিল সেই নারী যাকে সে কখনো কিছুই মনে করত না। অনন্যার চোখে না কোনো ঘৃণা ছিল, না কোনো প্রতিশোধের আনন্দ, শুধু এক স্থিরতা, যেন 7 বছরের বোঝা আজ কিছুটা হালকা হল। এটা কি কোনো মজা? রাঘব হাসার চেষ্টা করল। তুমি জানো আমি কে?
অনন্যা নথিপত্র এগিয়ে দিল। হ্যাঁ, খুব ভালো করে জানি। আর আজ এটাও জানি যে আপনি কি। সে হাতের ইশারায় সিপাহীকে ডাকল। হাতকড়ার ক্লিকের শব্দের সাথে রাঘবের কবজি আটকে গেল। সেই শব্দ শুধু লোহার ছিল না, সেই শব্দ ছিল তার অহংকার ভেঙে পড়ার। কোঠির বাইরে মিডিয়ার ভিড় জমে গেছে, ক্যামেরা, মাইক, চিৎকার করে প্রশ্ন। রাঘবজি, আপনার ওপর লাগা অভিযোগ কি সত্যি? ডিএসপি অনন্যা, এই গ্রেফতার কি রাজনৈতিক চাপে হয়েছে? অনন্যা কোনো প্রশ্নের উত্তর দিল না। সে জানত সত্যের কোনো সাফাইয়ের প্রয়োজন হয় না। গাড়ি চলতে শুরু করল। রাঘব পেছনের সিটে বসা ছিল, হাতকড়ায় বাঁধা হাত, আর সামনে ইউনিফর্ম পরে বসে অনন্যা। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব, কিন্তু 7 বছরের ব্যবধান। রাঘব ধীর গলায় বলল, তুমি এটা ইচ্ছে করে করেছ, তাই না? অনন্যা কাঁচের বাইরে তাকাল। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। দায়িত্ব? রাঘব কটু হাসল। নাকি প্রতিশোধ? সেই প্রশ্নে অনন্যা প্রথমবারের মতো তার দিকে ঘুরল। কণ্ঠ স্থির ছিল, কিন্তু শব্দ ভারী। যদি প্রতিশোধ নিতে হতো, তবে আজ আমি এখানে ডিএসপি হয়ে নয়, বরং সেই রাতে ভেঙে চুরে দাঁড়িয়ে থাকতাম। গাড়িতে আবার নিস্তব্ধতা নেমে এলো। থানায় পৌঁছতেই পরিবেশ আরও কঠোর হয়ে গেল। চারদিকে অফিসার, ফাইলপত্র, হুলস্থুল। রাঘবকে লকআপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সে পেছনে ফিরে তাকাল। অনন্যা। তার কণ্ঠস্বর প্রথমবারের মতো সত্যিই দুর্বল ছিল। যদি জীবনে কখনো আমার প্রয়োজন পড়ে। অনন্যা তাকে ওখানেই থামিয়ে দিল। রাঘব, এখন তোমার প্রয়োজন শুধু আইনের। দরজা বন্ধ হল। ধড়াম। সেই রাতে শহর ঘুমাতে পারেনি। নিউজ চ্যানেলগুলোতে একটাই নাম ছিল, ডিএসপি অনন্যা আর কোটিপতি রাঘবের গ্রেফতার। পুরনো ছবি, পুরনো খবর, তালাকের কথা সব সামনে আনা হল। কেউ অনন্যাকে লেডি সিংহম বলল, কেউ বলল নারীকে ক্ষমতা দিলে এটাই হয়। অনন্যা টিভি বন্ধ করে দিল। সে জানত এই লড়াই বাইরের চেয়ে ভেতরের বেশি। পরদিন সকালে অনন্যা কেস ফাইলে ডুবেছিল। যেমন যেমন পাতা উল্টাচ্ছিল, সত্য আরও গভীর হচ্ছিল। জমিগুলো, যার ওপর থেকে গরিবদের ঘর উচ্ছেদ করা হয়েছিল, ভুয়া কোম্পানি, আর সবচেয়ে বিপজ্জনক, আন্ডারওয়ার্ল্ডের সরাসরি টাকা। ম্যাম, এক সিনিয়র অফিসার ধীরে বলল, এই কেস সহজ নয়। ওপর থেকে ফোন আসছে, অনেক ওপর থেকে। অনন্যা বুঝে গেল এখানে শুধু রাঘব ফেসে নেই, পুরো সিস্টেম নড়ে যাবে। যেই ফোন করুক, অনন্যা বলল, তাকে বলে দেবেন ডিএসপি অনন্যা আইনের সাথে কথা বলে, সুপারিশের সাথে নয়। ঘরের নীরবতা নেমে এলো। অন্যদিকে লকআপে রাঘব বসেছিল, প্রথমবারের মতো একা। এসি ছাড়া, চাকর ছাড়া, ক্ষমতা ছাড়া। সারা রাত সে ঘুমোতে পারেনি। দেয়ালের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল অনন্যার সেই মুখ, যখন সে কাঁদতে কাঁদতে বলত, বাস একবার আমার কথা শোনো। আর সে উত্তর দিয়েছিল, তুমি আমার বাস্তবতা বুঝতে পারবে না। আজ সেই নারী তার বাস্তবতা ঠিক করে দিচ্ছে। দুপুরে জিজ্ঞাসাবাদ শুরু হল। অনন্যার সামনে বসা ছিল, টেবিলের মাঝখানে ফাইল। রাঘব মালহোত্রা? সে রেকর্ডার অন করতে করতে বলল, আপনার উপর লাগা অভিযোগ কি স্বীকার করেন? রাঘব চুপ রইল। আপনার কাছে বলার পুরো সুযোগ আছে, অনন্যা বলল। আর তোমার কাছে? রাঘব ধীরে বলল, তোমার কাছেও কি সুযোগ ছিল, যখন আমি তোমার কথা শুনতাম না? এক মুহূর্তের জন্য অনন্যার আঙুল থামল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। এটা জিজ্ঞাসাবাদ, ব্যক্তিগত আলাপ নয়, সে বলল। রাঘব হাসল, এক ক্লান্ত ভাঙা হাসি। ইস, সেই সময়েও যদি তুমি এতটা শক্ত হতে, সে বলল, হয়তো আমি এতটা নিচে নামা মানুষ হতাম না। অনন্যা চোখ তুলে তাকাল। প্রথমবারের মতো তার চোখে কিছু বদলাল। কোমলতা নয়, তবে মানবিকতা। সন্ধে হতে হতে শহরে গুজব ছড়িয়ে পড়ল। রাঘবের লোক প্রমাণ মেটানোর চেষ্টা করছে, সাক্ষী গায়েব হয়ে যাচ্ছে। অনন্যার কাছে হুমকি ভরা ফোন আসতে লাগল, কেস থেকে সরে যাও, মেয়ে মানুষ হয়ে বেশি বাড়িও না। সে ফোন কেটে দিল। কিন্তু সেই রাতে সে নিজের ঘরের দরজা বন্ধ করে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখল। ডিএসপি নয়, এক নারী যে একসময় ভেঙেছিল, যে আজ আবার সেই একই মানুষের সাথে জড়িয়েছে, এবার আইনের পথে। আর শহর সত্যিই ভয় পেয়েছিল, কারণ প্রথমবারের মতো এক ক্ষমতাধর পুরুষ আর এক নারী অফিসার মুখোমুখি ছিল। আর এই লড়াই শুধু আইনের ছিল না, এই লড়াই ছিল অতীত, অনুশোচনা আর বদলে যাওয়া সম্পর্কের। রাত গভীর হচ্ছিল। পুলিশ গেস্ট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে অনন্যা নিচে ছড়ানো শহরের আলো দেখছিল।
প্রতিটা আলোর পেছনে কোনো না কোনো গল্প ছিল, আর আজ সেই গল্পগুলোতে ভয় মিশে গেছে। তার ফোনে একটা মেসেজ জলজল করে উঠল, অপরিচিত নম্বর। ডিএসপি সাহিবা, এই কেস ছেড়ে দিন, নয়তো যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। অনন্যা কোনো উত্তর না দিয়ে ফোন লক করে দিল। সে জানত, যখন সত্য সামনে আসতে শুরু করে তখন হুমকি শেষ অস্ত্র হয়। সেই একই সময়ে লকআপে বসে রাঘব প্রথমবারের মতো নিজের ফেলে আসা কাল থেকে পালাতে পারছিল না। সে চোখ বন্ধ করল, আর ৭ বছর পেছনে চলে গেল। সেই ছোট ফ্ল্যাট, অনন্যা রান্নাঘরে চা বানাচ্ছিল, আর সে ল্যাপটপে ডুবে ফোনে অন্য কোনো মেয়ের সাথে হাসছিল। রাঘব, চা ঠান্ডা হচ্ছে, অনন্যা ধীরে বলেছিল। সে না তাকিয়েই উত্তর দিয়েছিল, রেখে দাও, এখন সময় নেই। সে চুপ হয়ে গিয়েছিল। তার সেই নীরবতা সে কখনো শোনেইনি। আজ সেই নীরবতাই এই ৪ দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। পরদিন কোর্টে হাজিরা ছিল। শহরের সব নজর সেই আদালতের ওপর আটকে ছিল। অনন্যা ইউনিফর্মে পুরো প্রস্তুতির সাথে পৌঁছাল। রাঘবকে যখন হাতকড়া পরিয়ে আনা হল, তখন প্রথমবারের মতো সে নিজের দুর্বলতা অনুভব করল। উকিল কানে ফিসফিস করল, চিন্তা করবেন না, জামিন হয়ে যাবে, উপর মহলে কথা হয়ে গেছে। রাঘব অনন্যার দিকে তাকাল। সে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, ঝড়ের আগের নীরবতার মতো। কোর্টরুমে বিতর্ক শুরু হল। উকিল চিৎকার করে বলছিল, এইসব এক ব্যক্তিগত আক্রোশের ফল। মাইলর্ড, ডিএসপি অনন্যা আসামির প্রাক্তন স্ত্রী। পুরো কোর্ট স্তব্ধ হয়ে গেল। বিচারকের নজর অনন্যার উপর পড়ল। ডিএসপি অনন্যা, এটা কি সত্যি? অনন্যা এক কদম এগিয়ে এলো। কণ্ঠে না ভয় ছিল, না রাগ। জি হ্যাঁ মাইলর্ড, আমি আসামির প্রাক্তন স্ত্রী। আর এই কারণেই আমি এই কেস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন জানাচ্ছি, যদি আদালতের মনে হয় এতে ন্যায় বিচার প্রভাবিত হবে। কোর্টরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। রাঘবের চোখ বড় হয়ে গেল। সে আশা করেনি। বিচারক কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ন্যায় বিচার আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে হয়। ডিএসপি অনন্যা, আপনি এই কেস লিড করবেন। হাতুড়ির আওয়াজ, ধাড়াম। সেই শব্দ রাঘবের শেষ আশাও ভেঙে দিল। কোর্টের বাইরে মিডিয়া আবার ঝাঁপিয়ে পড়ল। ম্যাডাম, এটা কি আপনার জন্য পার্সোনাল নয়? আপনি একজন নারী হয়ে এত কঠোর কিভাবে হতে পারেন? অনন্যা প্রথমবারের মতো মাইকের দিকে তাকাল। কারণ আমি একজন নারী, তাই কঠোর হতে শিখেছি, সে বলল। আর কারণ আমি পুলিশ অফিসার, তাই ইনসাফ করা আমার কর্তব্য। সেই বয়ান আগুন লাগিয়ে দিল। সন্ধে হতে না হতেই এক বড় বিস্ফোরণ হল। রাঘবের এক কোম্পানির অফিসে হঠাৎ আগুন লেগে গেল। প্রমাণ, ফাইল, হার্ড ড্রাইভ সব ছাই। অনন্যা খবরটা পেতেই তার মুখ শক্ত হয়ে গেল। এটা সতর্কবার্তা ম্যাম, এক অফিসার বলল। না, অনন্যা বলল, এটা ভয়ের লক্ষণ। সে তক্ষুনি রেড করার আদেশ দিল। সারা রাত শহরে পুলিশের গাড়ি ঘুরতে থাকল। একের পর এক রাঘবের পার্টনাররা ধরা পড়ল। শহর আরও ভয় পেয়ে গেল। লকআপে রাঘব আগুনের খবর পেল। সে বুঝে গেল খেলা এখন অনেক দূর গড়িয়েছে। সে সিপাহীকে বলল, ডিএসপি অনন্যাকে বলো আমি তার সাথে দেখা করতে চাই, জরুরি। ইন্টারোগেশন রুম। অনন্যার সামনে বসেছিল, এবার একা। এখন কি বলার আছে? সে জিজ্ঞেস করল। রাঘব মাথা নিচু করে নিল। আমি অনেক ভুল করেছি, সে বলল। শুধু ব্যবসায় নয়, তোমার সাথেও। অনন্যা চুপ রইল। আমি তোমাকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু সত্য হল দুর্বল আমি ছিলাম। অনন্যা গভীর শ্বাস নিল। এসব তুমি কোর্টে বলো, সে বলল। না। রাঘব প্রথমবারের মতো সরাসরি তার চোখে তাকাল। ডিএসপিকে নয়, অনন্যাকে। ঘরে এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। তুমি জানো, অনন্যা বলল, আমি চাইলে তোমাকে সারা জীবন জেলে পচাতে পারি। আর যদি চাও তবে এই পুরো সিস্টেম নাড়িয়ে দিতে পারো। অনন্যার ভ্রু কুঁচকে গেল। তুমি কি বলতে চাও? রাঘব নিচু গলায় বলল, আমার কাছে প্রমাণ আছে, বড় বড় লোক, নেতা, অফিসার, আন্ডারওয়ার্ল্ডের নাম। অনন্যা বুঝে গেল এটা শুধু কেস ছিল না, এটা যুদ্ধ ছিল। কেন? সে জিজ্ঞেস করল। এখন কেন সাহায্য করতে চাও? রাঘবের চোখ ভিজে এলো। কারণ প্রথমবারের মতো আমার ভয় লাগছে না, সে বলল। আর প্রথমবারের মতো আমার অনুশোচনা হচ্ছে। সেই রাতে অনন্যা অনেকক্ষণ ঘুমাতে পারেনি। যদি রাঘব সাক্ষী হয় তবে শহর কেঁপে উঠবে, সিস্টেম ভেঙে পড়বে। কিন্তু এর মানে এটাও ছিল যে বিপদ বহুগুণ বেড়ে যাবে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি শুধু ডিএসপি হয়ে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি কোথাও না কোথাও এখনও সেই অনন্যাই আছি? সকাল হতেই আরও একটা খবর এলো। অনন্যার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এক সতর্কবার্তা।
অনন্যার রক্ত টকবক করে উঠল। সে সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল। এখন আর পিছু হটার কোনো রাস্তা নেই। সে রাঘবকে আবার ডাকল। যদি তুমি একটাও মিথ্যে বলো তবে আমি তোমাকে ছাড়ব না। রাঘব নাড়ল। আর যদি আমি সত্যি বলি? সে জিজ্ঞেস করল। অনন্যা উত্তর দিল না, কিন্তু তার চোখে প্রথমবারের মতো ঘৃণা ছিল না। শহর তখনও জানত না যে তুফান আসতে চলেছে তা শুধু ভয় আনবে না, তার সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষাও নেবে। সকালের প্রথম আলোর সাথে অনন্যা তার বাবার কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। আইসিইউর বাইরে জ্বলতে থাকা লাল বাতি প্রতি সেকেন্ডে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই লড়াই এখন ব্যক্তিগতও হয়ে গেছে। ডাক্তার বলেছিলেন বিপদমুক্ত, কিন্তু পরিষ্কার ছিল এটা দুর্ঘটনা ছিল না। অনন্যা মাথা নাড়ল। চোখে জল ছিল না। জল এখন তার জন্য দুর্বলতা নয়, জ্বালানি হয়ে গেছে। থানায় ফিরেই সে পুরো কেসকে স্টেট উইটনেস প্রোটেকশন মোডে ফেলে দিল। আজ থেকে, অনন্যা মিটিংয়ে বলল, এই কেস শুধু রাঘব মালহোত্রার নয়, এটা সিস্টেম ক্লিন আপ অপারেশন। ঘরে বসে থাকা অফিসাররা একে অপরের দিকে তাকাল। সবাই বুঝছিল যা শুরু হয়ে গেছে তার থামানো যাবে না। রাঘবকে হাই সিকিউরিটি সেফ হাউসে শিফট করা হলো। প্রথমবারের মতো সে আসল ভয় অনুভব করছিল। না টাকা কাজে আসছিল, না নাম, শুধু একটাই জিনিস, অনন্যার উপর বিশ্বাস। আর এই বিশ্বাসই তাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছিল। গবাহির রাত। ঘরটা ছোট ছিল। টেবিলে রেকর্ডার, দেয়ালে ক্যামেরা। অনন্যা সামনে বসেছিল, একদম প্রফেশনাল। যাই বলবে তা রেকর্ড হবে, পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। রাঘব গভীর শ্বাস নিল। আমি তৈরি, সে বলল। আর তারপর সত্য বেরিয়ে আসতে লাগল। কালো টাকার গল্প, রাজনেতাদের নাম, ভুয়া এনকাউন্টারের ফান্ডিং, জাজদের দেওয়া ঘুষ, প্রতিটা নামের সাথে শহরের ভিত্তি নড়ে যাচ্ছিল। অনন্যার আঙ্গুল টেবিলের উপর শক্ত হয়ে গেল। এটা তার ভাবনার চেয়েও অনেক বড় ছিল। মাঝখানে রাঘবের গলা ভেঙে গেল। তুমি জানো, সে বলল, আমি এসব এই জন্য শুরু করিনি। আমি শুধু শক্তিশালী হতে চেয়েছিলাম। অনন্যা কিছু বলল না। আর ক্ষমতার নেশা, রাঘব বলল, মানুষকে জানোয়ার বানিয়ে দেয়। গবাহি শেষ হতেই অপারেশন শুরু হল। এক রাতেই 4 বড় নেতা গ্রেফতার হল, 3 অফিসার বরখাস্ত, 2 জাজের বিরুদ্ধে এফআইআর। শহর জাগল তো খবরের কাগজে ভূমিকম্প। মানুষ ভয় পাচ্ছিল, কিন্তু প্রথমবারের মতো ভয়ের সাথে আশাও ছিল। ওদিকে আন্ডারওয়ার্ল্ড খেপে উঠল। অনন্যাকে সরাসরি জানে মারার হুমকি দেওয়া হলো। সেফ হাউস বদলানো হতে লাগল, রুট বদলানো হতে লাগল। এক রাতে তাদের কনভয়ের উপর হামলা হলো। গুলির শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ। অনন্যার গাড়ি উল্টোতে উল্টোতে বাঁচল। রাঘব অন্য গাড়িতে ছিল। সে প্রথমবারের মতো দেখল অনন্যা ভয় পায় না, সে লড়াই করে। হামলার পর অনন্যা অনেকক্ষণ চুপ ছিল। তারপর হঠাৎ বলল, যদি তোমার মনে হয় এসব তোমার জন্য হচ্ছে, তবে তুমি ভুল। রাঘব তার দিকে তাকাল। এসব, অনন্যা বলল, সেই অনন্যার জন্য হচ্ছে যে 7 বছর আগে নিজের প্রশ্নের জবাব চেয়েছিল। রাঘবের চোখ ভরে এলো। কিছুদিন পর এক বড় মোড় এলো। কোর্ট আদেশ দিল রাঘবকে সরকারি সাক্ষী বানানো হবে, মানে সাজা কম হবে। পুরো দেশ 2 ভাগে ভাগ হয়ে গেল। অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে, সত্য বাইরে আনার মূল্য কি এটাই? অনন্যার উপর আবার প্রশ্ন উঠল, আপনি কি আপনার প্রাক্তন স্বামীকে বাঁচাচ্ছেন? সেই রাতে অনন্যা প্রথমবারের মতো ক্লান্ত হয়ে পড়ল। সে চেয়ারে বসে রইল, ইউনিফর্ম খুলে রাখল, আয়নায় নিজেকে দেখল। ডিএসপি নয়, এক নারী যে সঠিক কাজ করছিল, কিন্তু একা হয়ে যাচ্ছিল। রাঘব তাকে সেই অবস্থায় দেখল। তোমার এসব একা সহ্য করা উচিত নয়, সে বলল। অনন্যা হাসল, শুকনো হাসি। একা সহ্য করা আমি অনেক আগেই শিখে গেছি। কিছুক্ষণ নীরবতা। তারপর রাঘব বলল, যদি আমি বলি যে আমি তোমাকে আবার পাওয়ার চেষ্টা করতে চাই? অনন্যার চোখ কঠোর হয়ে গেল। অনেক দেরি হয়ে গেছে, সে বলল। আমি জানি, কিন্তু কিছু সম্পর্ক সাজা দিয়ে নয়, সময় দিয়ে বদলায়। অনন্যা কিছু বলল না, কিন্তু সেই রাতে তার মনে প্রথমবারের মতো ঘৃণা ছিল না। পরদিন আরও একটা হামলা হলো, এবার সরাসরি রাঘবের ওপর। এক স্নাইপার বুলেট মাত্র কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট হল। যদি অনন্যা তাকে ধাক্কা না দিত, তবে সব শেষ হয়ে যেত। রাঘব কাঁপছিল। অনন্যা তার কলার ধরল। তোমার কিছু হলে, সে ফিসফিস করে বলল, তাহলেই পুরো কেস মরে যাবে। রাঘব তার চোখের দিকে তাকাল। আর যদি তোমার কিছু হতো, সে বলল, তাহলে আমি আবার মরে যেতাম। অনন্যা তার কলার ছেড়ে দিল, কিন্তু সেই স্পর্শে কিছু বদলে গিয়েছিল। তুফান তার চরমে ছিল, সিস্টেম নড়ে গিয়েছিল, শত্রুরা বেইজ্জত হয়েছিল। এখন শুধু শেষ ধাপ বাকি ছিল, ফাইনাল গাবাহি,
ফাইনাল রায় আর একটা শেষ প্রশ্ন, অতীতকে সাজা দিয়ে কি ভবিষ্যৎকে মাফ করা যায়? এই প্রশ্ন অনন্যার সাথে সাথে পুরো শহরের মনে ছিল। আদালতের বাইরে সেদিন অস্বাভাবিক নীরবতা ছিল। মিডিয়া ছিল, কিন্তু কোনো কোলাহল ছিল না। সবাই জানত, আজ যা হবে তা শুধু এক ব্যক্তির বিচার নয়, এটা ঠিক করবে যে সত্য বলার মূল্য কি। রাঘবকে কড়া নিরাপত্তায় আনা হলো। তার মুখে এখন আর অহংকার ছিল না, শুধু ক্লান্তি আর কিছুটা হালকা ভাব। অনন্যা শেষ বেঞ্চে বসেছিল, ডিএসপি নয়, কেসের সাক্ষী। বিচারক কাজ শুরু করলেন। রাঘব মালহোত্রা, বিচারকের গলা গমগম করল, আপনার ওপর লাগা অভিযোগ কি আপনি স্বীকার করেন? রাঘব মাইকের সামনে এক মুহূর্ত থেমে অনন্যার দিকে তাকাল, তারপর বলল, জি হ্যাঁ মাই লর্ড, আমি স্বীকার করছি। পুরো কোর্ট নড়ে উঠল। আমি আইন কিনেছি, রাঘব বলল, মানুষের জমি কেড়েছি, ভুল লোকদের ক্ষমতা দিয়েছি, আর সবচেয়ে বড় পাপ, আমি এক মানুষকে ভেঙেছি যার দোষ ছিল শুধু আমাকে ভালোবাসা। কোর্টে পিনপতন নীরবতা। অনন্যা চোখ বন্ধ করে নিল। রাঘব আরও বলল, আমি সাজা থেকে পালাতে চাই না, কিন্তু যে সত্য আমি প্রকাশ করেছি তা দিয়ে যদি এই সিস্টেম একটুও পরিষ্কার হয়, তবে আমার জীবনের এটাই মূল্য হোক। বিচারক ফাইল বন্ধ করলেন। আদালত, তিনি বললেন, আপনাকে আপনার অপরাধের জন্য কঠোর সাজা দিচ্ছে, কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে সাজায় আংশিক রেহাই দেওয়া হল। হাতুড়ি পড়ল, ধরাম, রায় হয়ে গেল। বাইরে শহর শ্বাস নিচ্ছিল। ভয় এখনও ছিল, কিন্তু আশা তার চেয়ে বেশি ছিল। রাঘবকে নিয়ে যাওয়া হচ্ছিল দীর্ঘ সাজা খাটতে। অনন্যা দূরে দাঁড়িয়েছিল। রাঘব থামল। অনন্যা, সে ধীরে বলল, আমাকে মাফ করার দরকার নেই, শুধু ভালো থেকো। অনন্যা কিছু বলল না, কিন্তু তার চোখে এখন না আগুন ছিল না ব্যথা। সময় কেটে গেল, 1 বছর। শহর বদলে গিয়েছিল, সিস্টেম কিছুটা পরিষ্কার ছিল। আর অনন্যা ডিএসপি থাকাকালীনই স্বেচ্ছায় ট্রান্সফার নিয়ে নিল। সে সেই শহরেই রইল, কিন্তু লাইমলাইটের আড়ালে, শান্ত। এক সকালে সে একটা চিঠি পেল, জেল থেকে। রাঘবের হাতের লেখা ছিল, আমি বাইরের দুনিয়ার যোগ্য ছিলাম না, কিন্তু এখানে ভেতরে আমি নিজেকে চিনেছি। যদি কখনো মনে হয় যে অতীত এখন আর তোমাকে বোঝা মনে হয় না, তবে দেখা করো, বন্ধুর মতো। অনন্যা চিঠিটা ভাঁজ করে রাখল, কোনো উত্তর দিল না। 2 বছর পর রাঘব মুক্তি পেল, দুর্বল, সাধারণ, কোনো শোরগোল ছাড়া। সে সেই পুরনো পার্কে বসেছিল, যেখানে একসময় অনন্যা তালাকের পর একা এসে কাঁদত। সে ভাবতেও পারেনি, কিন্তু সে পায়ের শব্দ শুনল। সামনে অনন্যা দাঁড়িয়েছিল, সাধারণ কাপড়ে, ইউনিফর্ম ছাড়া, শুধু অনন্যা। কেমন আছো? সে জিজ্ঞাসা করল। রাঘব দাঁড়িয়ে পড়ল। বেঁচে আছি, সে হাসল, প্রথমবারের মতো সত্যি। কিছু মুহূর্তের নীরবতা, তারপর অনন্যা বলল, ক্ষমা সহজ নয়, আমি জানি। রাঘব বলল, আর আশাও নেই। অনন্যা গভীর শ্বাস নিল, কিন্তু সাজা শেষ হওয়ার পর সে বলল, জীবনকেও একটা সুযোগ দেওয়া উচিত। রাঘবের চোখ ভিজে এলো। তারা একসাথে হাঁটতে শুরু করল, ধীরে, কোনো প্রতিজ্ঞা ছাড়া, কোনো চাপ ছাড়া, না স্বামী স্ত্রীর মতো, না অফিসার কয়েদির মতো। দুজন মানুষ যারা ভেঙেছিল এবং জুড়ে যেতে শিখছিল। শহর অনেক কিছু দেখেছিল, ভয়, ক্ষমতা, সত্য, কিন্তু এই গল্পের শেষ কোনো গ্রেফতারিতে নয়, একটা প্রশ্নের ওপর হলো। আর তার উত্তর এই দুজন মানুষ নিজেরাই বেছে নিয়েছিল। হ্যাঁ, অতীতকে সাজা দিয়ে ভবিষ্যৎকে মাফ করা যায়, যদি দুজনেই সত্যি বদলে গিয়ে থাকে। বন্ধুরা, যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে এক নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ নিজের পরিবারকে সামলে রাখুন, সম্পর্কগুলোকে যত্ন করে রাখুন।